হ্যালো গাইস, আমি সুমন। ওয়েলকাম টু মাই অ্যাপ শিক্ষা বন্ধু। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই ভিডিওগুলোকে ফলো করছো এবং কিছু অর্জন করতে পারছো। আজকে তোমাদের ক্ষেত্রে বা তোমাদের সিলেবাসের চ্যাপ্টার 2 সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের একটা টপিক তুলে ধরবো, যা মেগাগ্যামেটোজেনেসিস। অর্থাৎ কি গ্যামেটোজেনেসিস কি তোমরা সবাই জানো প্রত্যেকে, অর্থাৎ গ্যামেট ফর্মেশন। তো মেগাগ্যামেটোজেনেসিস কি? বৃহত্তর গ্যামেট উৎপাদন। যৌনজনন পদ্ধতির ক্ষেত্রে টু টাইপস অফ গ্যামেট, স্মল অ্যান্ড লার্জ। অর্থাৎ পুং গ্যামেট যেটা স্মল এবং স্ত্রী গ্যামেট সেটা হচ্ছে লার্জ, বৃহত্তম। তো গত ভিডিওতে বলেছি বা আগের ভিডিওতে বলেছি যে কিভাবে পুং গ্যামেট উৎপন্ন হয়, অর্থাৎ মাইক্রোগ্যামেটোজেনেসিস। তো এই ভিডিওটাতে বলবো মেগাগ্যামেটোজেনেসিস বা স্ত্রী গ্যামেট কিভাবে উৎপন্ন হয়। অর্থাৎ মেগাগ্যামেটোজেনেসিস তাহলে কি বলবো না, স্ত্রী লিঙ্গধর কোষ থেকে যখন স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়, স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলবো আমরা কি মেগাগ্যামেটোজেনেসিস। এই মেগাগ্যামেটোজেনেসিস সাধারণত স্ত্রী লিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষ। At first, মেগাগ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে সেলের মধ্যে স্ত্রী রেণু বা রেণু নিউক্লিয়াস অবস্থান করে, যেটা n সংখ্যক বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। এই n সংখ্যক হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট একটা পুং নিউক্লিয়াস, স্ত্রী রেণু বা স্ত্রী রেণু নিউক্লিয়াস উৎপন্ন হয়। এবার সাধারণত মেগাগ্যামেটোজেনেসিস পদ্ধতিতে মাইটোসিস, তিনবার মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে 8টি নিউক্লিয়াস উৎপন্ন হয়। যে 8টি নিউক্লিয়াস থেকে একটি মাত্র ডিম্বাণু উৎপন্ন হয়, যেটা পুং গ্যামেট দ্বারা নিষিক্ত হয়। তো কিভাবে 8টা নিউক্লিয়াস উৎপন্ন হয় না, এট ফার্স্ট স্ত্রী রেণু মাইটোসিস 1 কোষ বিভাজন প্রক্রিয়ায় ডায়ার গঠিত হয়। অর্থাৎ কি বললাম, ডায়ার গঠিত হয়। অর্থাৎ স্ত্রী রেণু বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং দুটো সেল বা ডায়ার গঠিত হয়, যেটা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হ্যাপ্লয়েড সেল, যা অপোজিট পোলের দিকে গমন করে। অর্থাৎ কি একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দু মেরুর দিকে গমন করে। নেক্সট স্টেপ, তাহলে এটা বললাম মাইটোসিস 1। এরপর ঠিক যখন ডায়ার গঠিত হওয়ার পর মাইটোসিস 2 বিভাজন প্রক্রিয়া টেট্রা গঠিত হয়। অর্থাৎ ফিগার যদি আগে ফিগারে লক্ষ্য করব কি, অপোজিট পোলে থাকা দুটো নিউক্লিয়াস বা ডায়ার নিউক্লিয়াস বিভাজিত হয়ে মাইটোসিস 2 প্রক্রিয়া বিভাজিত হয়ে n সংখ্যক টেট্রা গঠিত হয়। মাইটোসিস 2 প্রক্রিয়ায় ডায়ার বিভাজিত হয়ে টেট্রা গঠিত হয়। আর নেক্সট স্টেপে ঠিক একই রকম ভাবে বিভাজিত হয়ে অপোজিট পোলে থাকা দুটো নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 4টা নিউক্লিয়াস উৎপন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজন 3 এই প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টা রেণু মাতৃকোষ বা রেণু কোষ 8 নিউক্লিয়াস দশায় প্রবেশ করে। অর্থাৎ 8টা নিউক্লিয়াস অবস্থান করে। ফিগারটা একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে 8টা নিউক্লিয়াস উৎপন্ন হয়, যা অপোজিট পোলের দিকে অবস্থান করে। এরপর কি হয়, এটা ওয়ার ডায়াগ্রামটার দিকে তাকাও। 8টা নিউক্লিয়াস থেকে 4টা ভাগ হয়, রেণু চতুষ্টয় গঠন করে। অর্থাৎ কি, তাহলে এটা এক প্রকার রেণু চতুষ্টয়, এটাও এক প্রকার রেণু চতুষ্টয়। অর্থাৎ 4টা ভাগে একসঙ্গে অবস্থান করে। এটা কি ডিম্বক, রন্ধ্রীয়, রেণু চতুষ্টয়, নিচের দিক ডিম্বক, মূলীয়, রেণু চতুষ্টয়। তাহলে দু প্রকারের বা দু ধরনের রেণু চতুষ্টয় উৎপন্ন হয়। প্রত্যেকটাই নিউক্লিয়াস কিন্তু n সংখ্যক বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। মাইন্ডেড, এই রেণু চতুষ্টয় থেকে নেক্সট
রেণু চতুষ্টয় থেকে নেক্সট স্টেপে কি দেখো, এখানে লেখা আছে কি, ওয়ার্ড ডায়াগ্রামটা দেওয়া সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। এখানে তিনটে কোষ একদিকে থাকে, অপর দিকে তিনটে কোষ থাকে, মাঝে দুটো কোষ থাকে। অর্থাৎ কি, ফিগার রাখলে রেণু চতুষ্টয় থেকে তিনটে কোষ ডিম্বক রন্ধ্রীয়, তিনটে কোষ ডিম্বক মূলীয় এবং মাঝের দুটো কোষ। অর্থাৎ কি, কিভাবে হয় না, রেণু চতুষ্টয় গঠনের অর্থাৎ অপোজিট পোলে চারটা নিউক্লিয়াস অবস্থান করার পর প্রত্যেকটা রেণু চতুষ্টয় থেকে একটা করে নিউক্লিয়াস সেন্ট্রালের দিকে গমন করে। সেন্ট্রালের দিকে গমন করলে দুটো রেণু চতুষ্টয় থেকে দুটো নিউক্লিয়াস সেন্ট্রালের দিকে অবস্থান করে, দুটো নিউক্লিয়াস সেন্ট্রালের দিকে অবস্থান করে, বাকি তিনটি ডিম্বক রন্ধ্রীয় রেণু কোষ বা ডিম্বক রন্ধ্রের দিকে থাকে এবং অপর দিকে ডিম্বক মূলের দিকে তিনটে n সংখ্যক হ্যাপ্লয়েড কোষ অবস্থান করে। তাহলে এইভাবে তিনটে আমার অবস্থান করে। নেক্সট স্টেপে কি হয়, রেণু চতুষ্টয় থেকে অর্থাৎ রেণু চতুষ্টয়ে অবস্থান করে কি, রেণু চতুষ্টয় থেকে একটা করে সেল গমন করার পর সেন্ট্রাল অঞ্চলে দুটো কোষ একসঙ্গে থাকে, যেটা একটা লেয়ার দ্বারা আবৃত হয়ে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ উৎপন্ন হয়, যাকে আমরা কি বলবো, নির্মিত নিউক্লিয়াস। নির্মিত নিউক্লিয়াস। এই নির্মিত নিউক্লিয়াস মাঝের দিকে দুটো নিউক্লিয়াস বা দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস একসঙ্গে মিলিত হয়ে 2n সংখ্যক নির্মিত নিউক্লিয়াস উৎপন্ন করে এবং ডিম্বক রন্ধ্রের যে রেণু চতুষ্টয়ের পার্টটা ছিল অর্থাৎ ডিম্বক রন্ধ্রের অংশ থেকে তিনটে নিউক্লিয়াস অবস্থান করে, দুটো বৃহত্তর এবং একটি ক্ষুদ্রতর নিউক্লিয়াস একসঙ্গে অবস্থান করে। এই দুটো বৃহত্তর নিউক্লিয়াস রেণু প্রাচীরের দিকে অবস্থান করে, তাকে বলা হয় কি সহকারী কোষ বা সাইনার্জিডস। এবং সহকারী কোষের সঙ্গে একটা নিউক্লিয়াস অবস্থান করে, যেটা ডিম্বাণু বা ওভাম। অর্থাৎ সহকারী কোষ এবং ওভাম বা ডিম্বাণু ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে এবং একসঙ্গে অবস্থান করে তিনটে একটাই নাম উৎপন্ন করে বা একটা গর্ভযন্ত্র উৎপন্ন করে। অর্থাৎ সহকারী কোষ এবং ডিম্বাণু মোট তিনটি কোষ একত্রে গর্ভযন্ত্র গঠন করে। আর অপোজিট পোলে থাকা তিনটে কোষ n সংখ্যক বিশিষ্ট তিনটে কোষ সেলুলোজ পর্দা দ্বারা আবৃত হয়ে একসঙ্গে অবস্থান করে, যাকে বলা হয় কি প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। অর্থাৎ প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। তাহলে দেখো মানে তিনটে নিউক্লিয়াস, এই তিনটে নিউক্লিয়াসের দুটো সহকারী নিউক্লিয়াস বা সাইনার্জিডস এবং সহকারী নিউক্লিয়াসের নিচে যেটা থাকে তা হলো n সংখ্যক ডিম্বাণু। একসঙ্গে এই তিনটেকে বলবো আমরা কি গর্ভযন্ত্র। অপরদিকে ডিম্বক মূলের দিকে থাকা তিনটে n সংখ্যক হ্যাপ্লয়েড সেল একত্রে অবস্থান করে, যেটা সেলুলোজ পর্দা দ্বারা আবৃত থাকে। এই সেলুলোজ পর্দা দ্বারা আবৃত থাকা এর নাম বলা হয় কি প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। নেক্সট রেণু চতুষ্টয় থেকে একটা করে সেল যে কেন্দ্রের অভিমুখে গমন করে বা কেন্দ্রে একসঙ্গে অবস্থান করে, সেটা একসঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে নির্মিত নিউক্লিয়াস 2n সংখ্যক। তাহলে আমরা কি আটটা নিউক্লিয়াসের মধ্যে মাইটোসিস 3 বার অর্থাৎ 3 বার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা নিউক্লিয়াস একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিভাজিত হয়ে 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস অবস্থান করে, যা তিনটি ডিম্বক রন্ধ্র, তিনটি ডিম্বক মূল এবং দুটো কেন্দ্রে অবস্থান করে। এবার এদের ফাংশন কি বলবো না সহকারী কোষ এবং ডিম্বাণু। ডিম্বাণু আমরা সাধারণত জানি শুক্রাণুকে সঙ্গে ফার্টিলাইজ করে এবং জাইগোট উৎপন্ন করে। সহকারী কোষ ডিম্বাণুকে জাস্ট হেল্প করে। নেক্সট নির্মিত নিউক্লিয়াস বা 2n সংখ্যক নিউক্লিয়াস যা অপর একটা পুংগ্যামেটের সঙ্গে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে, যা ভ্রূণে খাদ্য সরবরাহ করে।
আর নেক্সট প্রতিপাদক কোষ সমাজটি আজ পর্যন্ত কাজগুলো আননোন হিসেবে থেকে আছে। তো এটা গেল কি আমার মেগাগ্যামেটোজেনেসিস পদ্ধতি। এবার একটা কোশ্চেন যে কেন মাইটোসিস 3 বার বিভাজিত হয়, 2 বার কেন হলো না? 2 বার যদি মাইটোসিস কোষ বিভাজন হয় তাহলে 4টা সেল উৎপন্ন হয়, কিন্তু আমার নিষেক সম্পন্ন হওয়ার জন্য পার্টিকুলারলি এখানে 3 2 5টা লাগে, কিন্তু এখানে 5টা সেল কোনোভাবেই মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন করা যায় না, তাই 8টা নিউক্লিয়াস উৎপন্ন হয়। 8টা নিউক্লিয়াসের মধ্যে 5টা নিউক্লিয়াস সুস্পষ্টভাবে কাজে লাগে এবং বাকি 3টি নিউক্লিয়াসের কাজ সম্পূর্ণ জানা যায়নি, যা প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল হিসেবে পরিগণিত হয়। তো আশা করি স্টুডেন্ট তোমরা সবাই বুঝতে পেরেছো এবং ভালোভাবে তোমাদের বোধগম্য হয়েছে, এবং পড়ার সময় বা ভিডিওটি দেখার সময় অবশ্যই ওয়ার্ড ডায়াগ্রামটার দিকে তোমরা একটু ফলো করবে। তো যদি কোনো সন্দেহ থাকে বা যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।